নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজ আমার অতিথি, তার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। বাংলার রাজনীতি সম্পর্কের খবরাখবর যারা রাখেন তারা তার নামের সঙ্গে পরিচিত। দীর্ঘ 5 দশকেরও বেশি সময় রাজনীতির ময়দানে আছেন। ছাত্র আন্দোলন থেকে শুরু কংগ্রেস করতেন। মধ্য কলকাতায় দাপুতে সিপিআইএম নেতা লক্ষ্মীদের সঙ্গে তার রাজনৈতিক বিবাদ কার্যত প্রবাদে পরিণত হয়েছিল। বিদ্যাসাগর, বড়বাজার, তারপরে তারা তিনবার বড়নগর কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছেন। 10 বছর কলকাতা পুরসভার কাউন্সিলর ছিলেন, সরকারি পদেও ছিলেন। মাস 4-5 আগে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। তিনি হচ্ছেন তাপস রায়। তাপসদা, আপনাকে স্বাগত। দেখুন, যে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে সেটা খুব আপনিও জানেন, আমিও জানি, সেটা হচ্ছে আর্জিকর। এই অনুষ্ঠান যখন করছি তখনই সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটা এসছে। ভার্ডিক্টেরা বলবো না, এটা অবজারভেশন বলতে পারেন, যে কলকাতার আর্জিকর হসপিটালের নিরাপত্তার দায়িত্বে থাকবে সিআইএসএফ। আপনার কি মনে হয় পুরোপুরি রাজ্য প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রকের উপর অনাস্থা সুপ্রিম কোর্টে? এরপরে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত অন্তত স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে পদত্যাগ করা? আপনার কি মনে হয়? করা ওনার অনেক কিছু উচিত, কিন্তু উনি কিছু করবেন না। উনি সেগুলো কিছু করবেন না, কিন্তু আইন নিয়ম অনুযায়ী উনি যাতে চলেন বা সংবিধান সম্মতভাবে চলেন সেটা কিন্তু দিকে নজর রাখতে হবে। সিজেআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, রাজ্যপাল, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় সরকারের তো একটা দায়িত্ব থেকে যায়। শুধু এই যে অবজারভেশন দিয়েছেন আমরাও শুনলাম, জানলাম, শুধু আরজিকরে সিআইএসএফ দিয়ে তো হবে না, সিআইএসএফ বহু জায়গায় দেওয়া দরকার। এটাও তো সম্ভব নয়, সম্ভব অসম্ভবের তো ব্যাপার আছে। যেভাবে প্রশাসনটাকে, সাধারণ প্রশাসন এবং পুলিশটাকে এই 13 বছরে মমতা ব্যানার্জি যে জায়গায় এনে দাঁড় করিয়েছেন তার পোষ্যদের দিয়ে, মানে আমি সরি টু সে, আইএস আইপিএসদেরও কিন্তু ভাববার সময় এসছে, চিন্তা করার সময় এসছে যে এইভাবে ওরা চলবে কি না, বা তাদেরও নিচে যারা রয়েছেন WBCS, WBPS বা বিভিন্ন থানার যারা আধিকারিক এবং ওসি, বেঙ্গল এবং কলকাতা পুলিশের, তাদের যদি বিবেক থাকে, কনসায়েন্স, এবং তাদের যদি বাড়িতে পুত্র কন্যা থাকে, স্ত্রী থাকে, মা বোনেদের প্রতি তাদের সম্মান বোধ থাকে, এবং যদি অবশ্যই কন্যার পিতা হয়, তাহলে তো তাদের রিভোল্ট করা উচিত। কেন করবে না? এ ধরনের জিনিস কেন ঘটবে? গর্ব করে বলেন উনি, বা অনেকেই বলেন যে ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। তো মহিলা মুখ্যমন্ত্রী বাংলায় থাকার পরে কেন কালিয়াচক, কেন হাঁসখালি, কেন সন্দেশখালি, কেন পার্ক স্ট্রিট, এবং শুধু এগুলো কামদুনি, এবং এগুলো শুধু হওয়ার পর তারপরে মুখ্যমন্ত্রীর কমেন্টগুলো মানে শোনা যায় না। তবে এবারে কিন্তু উনি মানে মারা গেলেন, যার উপর অত্যাচার হলো, কমেন্ট। তারপরে কামদিনুতে আজকের যে কলকাতার কমিশনার, সেই সেদিন আইজি সিআইডি, এমন তারা সমস্ত কেসটার দিকে নজর দিলেন যে পাবলিক প্রসিকিউটর চেঞ্জ হয়েছে। জয়মাল্য বাগচির এজলাস থেকে ওরা খালাস পেয়ে গেছে। হ্যাঁ, ব্যাপারটা হলো এতবার সরকারি উকিল বদল কেন, এবং প্রমাণের অভাবে, সাক্ষ্য প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যাওয়া। এবং এই যে ঘটনাটা, এই আরজিকর, একটা সরকারি হাসপাতাল, একটা পিজিটি, চেস্টে এমডি করছে, তেমন একটি বাবা মার একমাত্র কন্যা, নিম্ন মধ্যবিত্ত ঘরের
একটি এবং মেয়ে মেধার ভিত্তিতে জায়গা কোনো পেয়েছে। মেধার ভিত্তিতে সে পোস্ট গ্র্যাজুয়েশনে চান্স পেয়েছে, চারটিখানি কথা নয়। তার এই ধরনের একটা, তার ওপর বলাৎকার, মৃত্যু, খুন করা, সেটাও একটা সরকারি হাসপাতালে, এবং তারপরে পুলিশের ভূমিকা, আরজি করের অধ্যক্ষ এবং অন্যান্য কর্তৃপক্ষের ভূমিকা, সরকারের ভূমিকা, কোনো শব্দই, কোনো নিন্দাই যথেষ্ট নয়। সন্দীপ ঘোষের প্রতি প্রশাসনের সর্বোচ্চ মহলের এত অনুরাগের কারণটা কি? কি আছে সন্দীপ ঘোষের ভগবান মধ্যে? জানে। সন্দীপ ঘোষ সম্বন্ধে তো শোনা যায় না এমন কিছু নয়, এবং কোনো কিছু যদি কেউ মুখ্যমন্ত্রীকে বলতে যান, তিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে, পুলিশ মন্ত্রীও বটে, সঙ্গে সঙ্গে তার উত্তরটাই বা প্রতিক্রিয়া হলো জানি। উনি যখন সবই জানেন, তাহলে এইভাবে একটা সরকারি হাসপাতালে যে এইভাবে এত বেনিয়ম, অনিয়ম, দুর্নীতির পাহাড়, ওষুধ থেকে শুরু করে, ড্রাগ থেকে শুরু করে, নানান ধরনের সেক্স র্যাকেট থেকে শুরু করে, তারপরে ফেল করিয়ে দেওয়া, পাস করিয়ে দেওয়া, অনার্স দিয়ে দেওয়া, চান্স করিয়ে দেওয়া, এবং সন্দীপ ঘোষ সম্পর্কে বদলে দেওয়া, যেগুলো ওর বাবা মা বলছে, তাহলে এইগুলোর কোনোটাই কি তার কর্ণকোরে প্রবেশ হয়নি? তিনি জানতেন না? তিনি যদি বলেন জানতেন না, তাহলে তিনি ব্যর্থ, এটা তার অপদার্থতা। শোনা যায় একটা নর্থ বেঙ্গল লবি। আরে স্বাস্থ্যের আবার লবি কিসের? স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা, মানে চিকিৎসা, এতে আবার লবির কিসে? তার আবার উত্তরবঙ্গ লবি। কলকাতা শহরে এতগুলো মেডিকেল কলেজ, এশিয়ার সবচেয়ে পুরনো কলেজ কলকাতা মেডিকেল কলেজ আমাদের পাড়ায়। এনআরএস আছে, ন্যাশনাল আছে, আরজি কর আছে, এসএসকেএম আছে। আমিও আরজি করের চেয়ারম্যান ছিলাম, আমিও সাগর দত্তের চেয়ারম্যান ছিলাম। আমি এগুলো ভাবতে পারি না, জাস্ট কান্ট ইমেজিন। এগুলো যখন আমি বলছি, এই কথাগুলো যারা শুনবেন, নিশ্চয়ই কিছু ডাক্তার বন্ধুরা আমার শুনবেন, বা আমার সঙ্গে যাদের কাজ করার সুযোগ হয়েছিল, বা আমার যাদের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল, তারা বলবেন। আমার বহু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আসেন এই শিক্ষক, ডাক্তার বা চিকিৎসক হিসাবে, তাদের সঙ্গে আমার প্রতিদিনই কথা হয়, দেখা হয়। এটা খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা। এবং আজকে তো সুপ্রিম কোর্ট 3 থাপ্পড় দিয়েছে। থাপ্পড় 1 আরজি কর কর্তৃপক্ষ, থাপ্পড় 2 কলকাতা পুলিশের কমিশনার থেকে শুরু করে ডিসি, ওসি এবং যারা যারা সেদিনে ছিলেন, বা ওই 14 তারিখের রাতের ঘটনা। আর থাপ্পড় 3 মুখ্যমন্ত্রী সহ সরকারকে। এই যে রাজ্যকরের দুর্নীতি তদন্ত করার জন্য হঠাৎ রাজ্য সরকার সিট গঠন করলো, তাতে একজন আইজি পদমর্যাদার, 2জন ডিআইজি, এক ডিসি সেন্ট্রাল 1 মাসের মধ্যে রিপোর্ট দেবে, এবং তারা সব গভর্নমেন্টের ডকুমেন্ট অ্যাক্সেস করতে পারে। এর আগেও অনেক সিট ফিট হঠাৎ এই সিবিআই এর তদন্ত চলছে, সন্দীপ ঘোষকে লাগাতার জেরা হচ্ছে, তার মধ্যে সিট না, উদ্দেশ্যদের রয়েছে। এর আগে এইসব সিট ফিট হয়েছে, উদ্দেশ্যদের রয়েছে, কিন্তু সেই উদ্দেশ্যটাকে ফ্রাস্ট্রেট করতে হবে, সেই উদ্দেশ্যকে সফল হতে দেওয়া যাবে না। তার কারণ উদ্দেশ্যটা কি? সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অনিয়ম, বেনিয়ম, দুর্নীতির অভিযোগ, সেটা তো আজকের নয়, ঠিক, সেটা তো এই আগস্ট মাসের নয়, সেটা তো জুলাইয়ের নয়, সেটা তো 24-এর নয়, সেটা অনেক বছর আগের। তাহলে এবং ভিজিলেন্সে রয়েছে, এবং সেখানকার ডেপুটি সুপার নন মেডিকেল, তারা সমস্ত জানিয়েছে, এবং অনেকেই জানিয়েছে নানানভাবে, ভার্বাল হয়তো লিখিতও জানিয়ে থাকতে পারে। সেখানকার ছাত্ররা, ছাত্রীরা, প্রাক্তনীরা, হাউস স্টাফরা, ইন্টার্নরা বা শিক্ষক ডাক্তারেরা, সেটার জন্য আজকে সংগঠন কেন? তো এইরকম দুর্নীতি কিন্তু যেমন শিক্ষায়, যেমন খাদ্যে, তেমনি স্বাস্থ্যেতেও, নাথিং নিউ। এটা কি অনেকের মানে অভিযোগ তথ্য প্রমাণ লোপাট করার জন্য, যাতে পরবর্তীকালে সিবিআই বা ইডি না পায়? এই আমাদের এই সকলের কন্যা সমা বা ভগ্নী সমা, এই যে ডাক্তার, তার যে
বলাৎকার এবং মৃত্যু, সেটাকেও তো হাসাপ করার জন্যে, সেটাকেও তো ইয়ে করার জন্যে নানাবিধ কথাবার্তা। অত সাত তাড়াতাড়ি ক্রিমেট করার, অত সাত তাড়াতাড়ি পিএম করার, বা ওর বাবা মাকে হেনস্থা করার, বাবা মাকে দমন পীড়ন করা, বাবা মাকে দেখতে না দেওয়ার, এগুলোর উদ্দেশ্যটা কী ছিল? এইগুলো থেকেই বোঝা যায় এই আরজি করের যে চক্র, পুলিশ এবং নিশ্চয়ই সরকারের থেকে ক্ষমতা হবে, সরকারের থেকে পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এই কাজগুলো তারা করেছে। আর যদি করে থেকে থাকে তাহলে আজকে তো 11 দিন পুলিশ মন্ত্রী, তাহলে সেগুলোর ব্যাপারে তাহলে মুখ খুলতেন, কিছু বলতেন। বিনীত গোয়েল আর কদিন পদে থাকবেন কি মনে হয়? থাকা উচিত না, তারও ছেড়ে দেওয়া উচিত বা তাকে সরিয়ে দেওয়া উচিত। আর তা না হলে দেখা যাক, এখন তো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে, কি করে সুপ্রিম কোর্ট, কি বিচার করে কি বিচার না করে। সুপ্রিম কোর্ট যেভাবে সিআইএসএফ মোতায়েন করার কথা বললো, মানে বিন্দুমাত্র ভরসা কলকাতা পুলিশের উপর নেই। গোয়েলের ব্যাপারে তোর বাবা মা বলেছে যে অসহযোগিতা করেছে বিনীত গোয়েল, মানে কমিশনার অফ কলকাতা পুলিশ। এটা খুব দুঃখের এবং দুর্ভাগ্যের। একটা ওই রকম একটা পরিস্থিতিতে একমাত্র কন্যা, কত কষ্ট করে তাকে মানুষ করিয়ে তাদের আশা পূর্ণ হয়েছে, মেয়ে অত বড় একটা ডাক্তার হয়েছে এবং এমডি করছে, তাদেরকে ওইভাবে ফোন যাওয়া একই নাম্বার থেকে 3 বার, কখনো বলছে অসুস্থ, কখনো বলছে সুইসাইড করেছে, তারপরে সে এলে পরে ওইভাবে তার সঙ্গে ব্যবহার করা, দেখতে না দেওয়া। কলকাতা মানে প্রথম থেকেই সদিচ্ছা ছিল না, চাপা দেওয়ার কেন কৌশল, এটাই প্রশ্নটা উঠছে। এইটাই তো, এটা কেন আজকের দিনে 2024 সালে এই কলকাতা পুলিশের সঙ্গে আবার আমরাও করতাম, এখন তো ঘৃণা লাগছে, এখন তো ঘৃণা জড়াতে ইচ্ছা করছে। কদিন আগেও বলেন কলকাতা পুলিশ আমার বিশ্ব সেরা, পুলিশ মন্ত্রী তোরা মুখ্যমন্ত্রী, স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে, এদের এখন কার সঙ্গে তুলনা করব? এই কলকাতা পুলিশের সঙ্গে 14 তারিখের রাতে ওটা তো স্ত্রী রোগের ডিপার্টমেন্টে, গাইনি ডিপার্টমেন্টে ঢুকে পড়ছে, ওটা তো আপনারা সিপিএম এর লোকজন মিলে করেন, বা যেখানে ওই টয়লেটে ঢুকে যাচ্ছে, কম্বলের নিচে ঢুকে যাচ্ছে, নার্সিং স্টাফেদের কাছে কম্বল চাইছে, মানে লজ্জার একটা সীমা আপনারাই তো থাকা উচিত। আক্রমণ করেছেন, ডিওয়াইএফআই আর বিজেপি। আমি একটা কথা বলছি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই আক্রমণ করি কারা সবাই জানে, সাংবাদিকরাও জানে, তুমিও জানো, আমিও জানি, পুলিশও জানে, সব রাজনৈতিক দলও জানে। না, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি এটার সঙ্গে বিজেপি তো কোনো অবস্থাতেই যুক্ত নয়, ডিওয়াইএফআইও যুক্ত নয়। চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা। পুলিশ জানে কারা ছিল, কোনখান থেকে অর্গানাইজ করে না নিয়ে যাওয়া হয়েছে, কোন কোন ওয়ার্ডের, কোন কোন পাড়ার, সব জানে। তাহলে মানে পুলিশের নিচের তলাটা বোধহয় জানতো না, বলতে পারবো না, আমি সেটা বলতে পারবো না। নইলে তারা মাঠটা অন্তত খেত না। ডিসি তো সেটা জানি না। তবে আমি একটা কথা বলবো যে পুলিশের দুটো বিষয়ে লজ্জা শরম হওয়া উচিত। পুলিশের একটা কথা উচিত যে ঘুরে দাঁড়ানো উচিত, পুলিশ পুলিশের মতন চলবে, করবে। একটাই মেয়ের ব্যাপার, তারা নিশ্চয়ই কন্যার পিতাও বটে, আর কন্যার পিতাও যদি না হন পুত্রের পিতা তো বটে। বাড়িতে তো মা, ছেলে মেয়ে তো আছে, মা আছে, বউ আছে, স্ত্রী আছে, বোন আছে, এই একটা দিক। আর একটা দিক যে পুলিশকে এইভাবে ব্যবহার করতে 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 দলদাস হয়ে গিয়ে পুলিশ আর কী করবে? পুলিশ আবার প্রতিবাদ করুক, ঘুরে দাঁড়াক, রুখে দাঁড়াক। এই সমস্ত তৃণমূলী দুষ্কৃতীরা পুলিশকে যা খুশি তাই করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে ইউনিফর্ম, তার মর্যাদা দিক পুলিশ। আমার একটা অবাক লাগছে, শুধু আমার নয় সবারই লাগবে, যখন ওই সন্দীপ ঘোষ বললো আমি পদত্যাগ করছি, তার 4 ঘন্টার মধ্যে তাকে এসএসকেএম বলছি, ওই ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষ করা হলো, আবার সিট গঠন করা হচ্ছে 2 দিন আগে। ও নিজে পদত্যাগ করলো চাপে পড়ে, ও নিজেও বুঝতে জানে সব। জানি না সিবিআইকে কিছু বলেছে কিনা, সিবিআই কিছু বার করতে পেরেছে কিনা, কিন্তু পদত্যাগ করছে। আজকেও দেখলাম যে আরেকজন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তাকে সাসপেন্ড করতে বলেছে। হ্যাঁ, সেইগুলোই উচিত ছিল, ওকে ছুটিতে চলে যেতে যাওয়া বলে উচিত ছিল। সমস্ত ব্যবস্থাগুলোই তো হাইকোর্টকে করতে হলো। আবার ওই 4 ঘন্টার মধ্যে ওকে কলকাতার আরেকটা টিচিং হসপিটালের প্রিন্সিপাল করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সরকারের জামাই নাকি এত স্ট্রং লবি?
তার পেছনে এত সমস্ত মানে ক্ষমতাবান মানুষ রয়েছেন, বা তিনি নিজে এত ক্ষমতাবান? মানে উনি কারোর আলোয় আলোকিত, তারা এতই প্রভাবশালী যে ধরাকে সরাকেন করছে, বাউন্সার নিয়ে করে। আমি বলছি এই সরকারের আমলে যারা যারা যে পদে রয়েছে, এটা খুব দুঃখজনক, দুর্ভাগ্যজনক। আমাদের তো আর কারুর কাছ থেকে জানতে শিখতে হবে না, যথেষ্ট বয়স হয়েছে, অনেক কিছু দেখে শিখে এখানে এসেছি। যাদেরকেই এই সরকার যে জায়গায় বসিয়েছে, লক্ষ্য করে দেখো, তারা সেই সব মেটেরিয়াল নয়। সন্দীপ ঘোষকে একটা আরজি করে বা ন্যাশনালের প্রিন্সিপাল হওয়ার মেটেরিয়াল নাকি? কারা কারা আরজি করে, কারা কারা প্রিন্সিপাল ছিল দেখো তো, মেডিকেলের কারা কারা প্রিন্সিপাল ছিল একবার দেখো তো, কারা কারা সুপার ছিল একবার দেখো তো, ডিএইচএস ডিএমই কারা কারা ছিল একবার দেখো তো। তো এইটা করতে গেলে যা হয় সেটাই হচ্ছে, একের পর এক ভুল কর্তা ভজা হয়ে যাচ্ছে। আর এত কর্তা ভজা হলে, পুলিশও যদি কর্তা ভজা হয়, সাধারণ প্রশাসন যদি কর্তা ভজা হয়, এই হাসপাতালের যারা তারা যদি কর্তা ভজা হয়ে যায়, নিজস্বত্ব যদি না থাকে, মেরুদণ্ড যদি ভাড়া দিয়ে থাকে, শিরদাঁড়া যদি বিক্রি হয়ে গিয়ে থাকে, বিবেক যদি না থাকে, মন যদি না থাকে, যা হওয়ার তাই হচ্ছে। একের পর এক ভুল পদক্ষেপ করছে। প্রথমে সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের নোটিশ পাঠাচ্ছে, কুণাল সরকার সুবর্ণ গোস্বামীর মতো ডাক্তারকে নোটিশ পাঠাচ্ছে। এটা পুলিশের ঔদ্ধত্য, স্পর্ধা। কুণাল এবং সুবর্ণদের যে নোটিশ পাঠিয়েছিল পুলিশকে, এমনকি এই যে সুকেন্দু রায় রাজ্যসভার এমপি, এটা ঔদ্ধত্য কলকাতা পুলিশের, পারে নাকি? নিশ্চয়ই কলকাতা পুলিশকে বলা হয়েছে যে করো, তার কলকাতা পুলিশ নিজের মনে সেটা নিশ্চয়ই, কারণ শোনা যায় যে এই আমলে যা যা ঘটে, অর্থাৎ গাছের একটি পাতাও নড়ে না মমতার ইচ্ছা ছাড়া। তাহলে পরে যারা আত্মহত্যা বলেছিলেন, যারা অসুস্থ বলেছিলেন, যারা এই হেনস্থা করেছিলেন তার বাবা মাকে, তাদের গ্রেপ্তার করা হয়নি কেন? তাদের ডাকা হলো না কেন? সন্দীপ ঘোষকে তো বিনীত গোয়েল ডাকেইনি, কথাই বলেনি, কথাই বলেনি। যাকে সিবিআই পঞ্চম দিন হয়ে গেল টানা লাগাতার জিজ্ঞাসাবাদ করছে, তার পলিগ্রাফ টেস্ট হবে বলা হচ্ছে, অনুমতিও পাওয়া গেছে। খুব কত লজ্জার। তাকে বিনীত গোয়েলরা ডাকেনি। যাই হোক, ব্যক্তি সন্দীপ ঘোষ আর যাই হোক, যে পদেও ছিল, সেই পদেরও তো একটা মর্যাদা রয়েছে। প্রিন্সিপাল অফ আরজি কর কলেজ, একটা টিচিং মেডিকেল কলেজ হসপিটাল, টিচিং হসপিটাল, তার প্রিন্সিপালের, প্রাক্তন প্রিন্সিপালের পলিগ্রাফ টেস্ট হবে। কিন্তু একবারও কুণাল সরকারকে ডাকা যায়, সুবর্ণ গোস্বামীকে দেখা যায়, সুকেন্দু রায়কে দেখা যায়, তলব করা যায়, কিন্তু এদেরকে মানে সন্দীপ রায় সহ অন্যান্যদেরকে তলব করা যায়। সন্দীপ ঘোষ, সুকেন্দু শেখর রায়ের এই বিলম্বিত বোধোদয়ের কারণ কি? বলতে পারবো না, সেটা আমি কি করে বলবো বলো, সেটা আমি বলতে পারবো না। তবে নিশ্চয়ই বিবেক তৃণমূল করুক বা যারা করছে, তারাও তো মা, বোন, স্ত্রী, কন্যা তাদের রয়েছে, বিবেক তাদের আছে, তাদেরও তো মন আছে, তারা তো মানুষ। এই জিনিসটাকে আমার মনে হয় কেউই, মানুষ যে মনুষ্যত্ব যার আছে, তার পক্ষে এই জিনিসটাকে মেনে নেওয়া সম্ভব নাকি? সুতরাং তাহলে তো সমগোত্রীয় হয়ে যাবে, যেই এটাকে, এটা কি সমর্থনযোগ্য নয়, কেউ করছেও না, করবেও না। কিন্তু বলছি যদি যারাই ইয়াও হয় গোছের, হ্যাঁ, এই সমস্ত তাল বা এই সমস্ত করার কথা ভাবছে বা চলছে, অমুক তো অপরাধ করছে বা তারাও পাপ করছে। এবং আমি বলছি যে যারা ধর্মে বা ঈশ্বরে বিশ্বাসী, তারাও কিন্তু এই ব্যাপারে যদি, প্রত্যেকেরই আমাদের উচিত সোচ্চার হওয়া। না, এত দেরিতে অনেকের চেতনা জাগ্রত হচ্ছে কেন? আমার প্রশ্ন এটাই। তাদের কামদুনিতে হয়নি, তাদের পার্ক স্ট্রিটে হয়নি, তাদের হাঁসখালিতে হয়নি, তাদের কালিয়াচকে হয়নি, আচ্ছি করে। এটা হচ্ছে এই সরকারের ওপর বিভিন্ন ঘটনায়, বিভিন্ন কারণে। তা এটা তো বিশাল ঘটনা, বিশাল বড় ব্যাপার, আগেরগুলো বিশাল ব্যাপার, বিশাল বড় ব্যাপার, এবং সেগুলোতে মানুষ দেখতে দেখতে এসেছে যে বিচার পায়নি। বরঞ্চ যারা মারা গেছে তাদের সম্পর্কে বিরূপ মন্তব্য, অর্থাৎ খুনিরা, বলাৎকারীরা উৎসাহিত হয়েছে।
তারপরে এত বড় ঘটনা, মানে আরজি করের ঘটনা। এবং দেখা যাচ্ছে যে দিনের পর দিন এই সরকার বা শাসক দল এই দুর্নীতিগ্রস্তদের পেছনে, দুর্বৃত্তদের পেছনে, দুষ্কৃতীদের পেছনেই ঢাল হয়ে দাঁড়াচ্ছে। তা আজকে তাই মানুষ রিভোল্ট করেছে সর্বস্তরে, সমস্ত। আমি আমার রাজনৈতিক জীবনে অর্ক এই 52 বছরের ওপর হয়ে গেল, আমি এই রকম সাধারণ মানুষ, মায়েরা বোনেরা, যেখানে ভাবা যায় না জনমানবহীন জায়গা, সমস্ত মহকুমা শহর, জেলা শহর, নিউ টাউন, কলেজ স্কোয়ার, সিথি, যাদবপুর, কি মানুষের ঢল, প্রতিবাদের ঢল নেমেছে। এটাই হওয়া উচিত এবং এটা কন্টিনিউ করতে হবে। তার কারণ হচ্ছে এই সরকারকে, এই শাসক দলকে, এদের যে ঔদ্ধত্য, এদের যে স্পর্ধা, এদের যে ঘমণ্ড, এদের যে অহংকার, এই গণ আন্দোলনে তাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলাদেশের কায়দায় এখানে অশান্তি পাকানোর চেষ্টা করছে বিরোধীরা। এই কথাটা কেন বলছেন উনি? হঠাৎ তার এই ফিলিং হলো কেন? তো বিরোধীরা কি করবে? বিরোধীরা এই ইস্যুতে তোমার সাথ দেবে, তোমার সঙ্গে থাকবে, তুমি যেটা চাইছো সেটা করবে, তার সাথ দেবে? এটা কাজ বিরোধীদের। রাহুল প্রিয়াঙ্কা সরব হয়েছে। আমি বলছি যে অখিলেশ, আপ, তেজস্বী, শরদ পাওয়ার, এরা কেউ একটা শব্দ উচ্চারণ করছে না। রাহুল আমার মনে হয় সময়ের দাবি মেনে যা বলার বলেছে। আমি বলছি এই ঘটনার, আমি বলছি যে যারা বলছে যথার্থ বলাই তো উচিত। যারা বলছে না তাদেরকে সমাজ ক্ষমা করছে না, করবেও না, সাধারণ মানুষও করবেন। তার কারণ এই ঘটনা কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ঠিক দেখা উচিত না। এই ঘটনা এই সিপিএম, এই বিজেপি, এই কংগ্রেস, এই তৃণমূল না, এটা কদর্য ঘটনা। সমস্ত আস্তাকুরের লোক এর থেকে ভালো, নর্দমার কীটের অধম। এই যে সঞ্জয় রায় যাকে ধরল, এই সমস্ত ক্রিমিনাল, এর থেকে বড় ক্রাইম তো কিছু হতে পারে না। এই যে রেপ অ্যান্ড মার্ডার, এই যে সঞ্জয় রায় যাকে ধরলো সিভিক ভলেন্টিয়ার, বিনীত গোয়েল প্রথমে তার পরিচয় স্বীকার করতে চাইছিলেন না যে সিভিক ভলেন্টিয়ার। যতবারই জিজ্ঞাসা করা হয়েছে তখনই বলেছে যে না, উনি একটা বড় ধরনের অপরাধী। কখনোই বলছে না যে ও সিভিক ভলেন্টিয়ার। মানে প্রথম প্রশ্নটা দেখো তাপসদা, যে মমতা বন্দ্যোপাধ্যায় 13 বছরের জমানায় এরকম স্বতঃস্ফূর্ত নাগরিক প্রতিবাদের মুখে তাকে কিন্তু পড়তে হয়নি। 13 কেন, আমি বলছি এরকম ধরনের স্বতঃস্ফূর্ত নাগরিক প্রতিবাদ, সাধারণ মানুষের প্রতিবাদ, রাজনীতি, ধর্ম, বর্ণ, মত, আদর্শ নির্বিশেষে আমি শুনিনি বা দেখিনি। অভিষেকের ভূমিকাকে তুমি কিভাবে দেখছো এই প্রেক্ষিতে? একদম নিজেকে বলতে পারবো না, আমি এখনো পর্যন্ত ওর একটা স্টেটমেন্ট ছাড়া আর আমি কোনো কিছু দেখিনি বা শুনিনি। ঘটনার বোধে দিনই 14 তারিখ, হ্যাঁ সেদিনকে তো একটা বলেছিল এনকাউন্টার, আর তারপরে 14ই আগস্ট রাত্রে ওই আরজি করে ঘটনার পরে ও বলেছিল যে সমস্ত সীমা অতিক্রম করে গেছে, কঠোর ব্যবস্থা নিতে হবে। আমি পুলিশ কমিশনার তাণ্ডব চালালো 14 তারিখের রাত্রে 40 মিনিট ধরে তাণ্ডব চালালো। ওরকম একটা, প্রথম তো হাসপাতাল, তারপরে এই ঘটনার পরবর্তী সময়, মানে ওটা সেন্সিটিভ জোন, সেই সেন্সিটিভ জোনে 40 মিনিট সেটাকে দুর্বৃত্তদের শাসনে চলে গেল। তাণ্ডব করলো, যা খুশি তাই করলো, তৃণমূলের ভৈরব বাহিনী করেছে। আর এখন সেটাকে খুব দুঃখ লাগে, খারাপ লাগে। রামবাম বলে চালাচ্ছেন। রামবাম বলে চালাচ্ছেন কি করে? ওনার লজ্জা করা উচিত। ওই রাম না থাকলে পরে উনি আজকে মমতা ব্যানার্জি হতে পারতেন না। ওই বিজেপি এবং অটল বিহারী বাজপেয়ীর আশীর্বাদে তিনি মমতা ব্যানার্জি হয়েছিলেন, রেলমন্ত্রী হয়েছিলেন। আজও যে তিনি গর্ব করে করে এই সমস্ত বলেন, এই করেছি, সেই করেছি, তাই করেছি, সেই রেলের যখন মন্ত্রী ছিলেন তখন রামবামের কথা বলে, ওনার মন্ত্রিসভা তো রামবামে ভর্তি। আর শ্যাম বলেছেন একটা, মানে অতিবাম। ওনার মন্ত্রিসভায় রাম, বাম, শ্যাম। রাজ্যসভায়ও তাই, লোকসভাতেও তাই, পুরসভাতেও তাই, পৌর নিগমেও তাই, বিধানসভাতেও তাই, মন্ত্রিসভাতেও তাই। উনি একথা কী করে বলেন? তো ওনার রাম বাম ছাড়া
উনি ক্ষমতাতেও আসতেন না, মমতা ব্যানার্জি হতেন না। ওনার মন্ত্রিসভার রামবামেরা রয়েছে, উনি দেখছেন না? অতিবামেরা রয়েছেন ওনার সঙ্গে। অভিষেক কি শেষ পর্যন্ত বিদ্রোহের রাস্তায় হাঁটবে? আমি বলতে পারবো না, আমি জানি না, তৃণমূলের কি ভাঙন হতে পারে? জানি না, সেটাও বলতে পারবো না। তবে না, পরিস্থিতি যারা দেখে কি যারা মনে এই হচ্ছে? ঘটনাকে যে দল বা যে সরকার, তৃণমূলের যারা অন্য ভাবনা চিন্তা নিয়ে, যারা তৃণমূলে ধান্দার জন্য এসেছে, পদের জন্য এসেছে, কিছু করে গম্যে খাওয়ার জন্য এসেছে, হ্যাঁ, বা একটা এমএলএ বা মন্ত্রী বা এমপি হয়ে এসেছে, আমি তাদের সম্বন্ধে আমার নাথিং টু সে। কিন্তু যারা একটা ন্যূনতম ভাবনা চিন্তা, 34 বছরের শাসনের অবসান, বাম শাসনের, এবং একটা ভালো পশ্চিমবাংলা, আইনের পশ্চিমবাংলা, এবং সেখানে যারা শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, সমস্ত ডিপার্টমেন্ট ভালোভাবে চলবে, চাকরি, শিল্প, মেধাবী যারা তারা যার যার মেধা অনুযায়ী চাকরি পাবে, চাকরি বিক্রি হবে না, এই সমস্ত চতুর্দিকে যে এতগুলো যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, আমার মনে হয় সৎ চিন্তা যাদের রয়েছে তারা আগামী দিনে তৃণমূল করতে পারবেও না, করা উচিত নয়। এখানেও কি একনাথ সিন্দের মতো কিছু হতে পারে? বলতে পারবো না, সেটাও আমি জানি না, সেটাও বলতে পারবো না। তবে সব কিছু তো সকলের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না, অনেকেই পারছে না মেনে নিতে, আমিও পারিনি মেনে নিতে। সম্ভব না, কেনই বা মানতেই যাবো? যদি অন্য কোনো চিন্তা ভাবনা, ধান্দা, স্বার্থ, ইন্টারেস্ট, ভেস্টেড ইন্টারেস্ট না থাকে, তা কেন আমি দিনের পর দিন আমি এই সমস্তগুলোকে মেনে নেব? তার মানেও তো সেই মানুষের সেই যে হাই, সেটাকেও তো নেওয়া হয়, তাই না? এই সমস্ত এতই অপরাধ পাপের তো ভাগিদার হওয়া হয়। বিবেক বলে তো একটা জিনিস আছে, বিবেক দংশায়, যেটা এতদিন বাদে সুখেন্দু শেখর রায় দংশাচ্ছে। অনেকেরই দংশাচ্ছে, হয়তো ক্রমশ প্রকাশ্য, হয়তো বা দংশাবেও। মন থাকলে, বিবেক থাকলে, মানবিকতা থাকলে, মনুষ্যত্ব থাকলে এই ঘটনা বা এই ধরনের ঘটনা তাকে নাড়া দেবেই, দিয়েছে। তোমার বন্ধু অধীর চৌধুরীর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কি হতে পারে? জানি না, আমি বুঝতে পারছি না, বলতে পারবো না সেটা। এখনও তো কথাবার্তা বলেছে, শুনলাম, গেলাম। আজকের কাগজেও রয়েছে রাহুল গান্ধী ওকেই প্রেসিডেন্ট চায়। তবে এটা ঘটনা যখন এই ক্ষেত্রেও বা যখন যে ক্ষেত্রে যেটা বলার, অধীর কিন্তু বলছে বা বলে। কিন্তু কংগ্রেসের থেকে পশ্চিমবঙ্গে তৃণমূল বিরোধী লড়াইটাকে অধীরবাবু চালাতে পারবেন? সেইটা বলতে গেলে সকলকে আমাদের মিলে মিশে লড়তে হবে। আর সেই লড়াই যদি করতে হয় এই সরকারের বিরুদ্ধে বা এই শাসক দলের বিরুদ্ধে, তাহলে আমি বলবো এই মুহূর্তে বিজেপি ইজ দ্য অনলি প্ল্যাটফর্ম। অধীরবাবু তো দীর্ঘদিনের তোমার সহযোগী বন্ধু, তা এই বিষয়টা নিয়ে বিধানসভাতে আমরা পাশাপাশি বসতাম এমএলএ হওয়ার পর থেকে। কংগ্রেসে যখন ছিলাম তো একসঙ্গে কংগ্রেসও করেছি। তা অ্যাপ্রোচ করা হয়নি বিজেপির পক্ষ থেকে? বলতে পারবো না, সেটা আমি জানি না। সেটা তো বিজেপি যারা ওপরতলায় আছেন, কর্তা ব্যক্তি, পদাধিকারী। অনেকদিন বাদে জড়তা কাটিয়ে বিজেপিকে পথে নামতে দেখলাম, তো এই মোমেন্টাম কি তারা ধরে রাখতে পারবে? রাখা উচিত, রাখতে হবে, রাখা উচিত। আজকে এবিভিপি করেছে, যুব মোর্চা আছে, আমাদের মহিলা মোর্চা আছে, দু একদিনের মধ্যে জেলা বিজেপি বা রাজ্য বিজেপি, সকলকে মিলে এই ঘটনার প্রতিবাদ করে যেতে হবে। পশ্চিমবঙ্গে এখন এমন একটা সিচুয়েশন দেখো, বাম কংগ্রেস তো বিধানসভায় তাদের প্রতিনিধিত্ব নেই, তৃণমূল আর বিজেপির মধ্যে এখানে ইলেকটোরাল ব্যাটেলটা ভাগ হয়ে গেছে। হয়তো বিজেপি ক্রিটিক্যাল মাসের থেকে 4-5% কম ভোট পেয়েছে। আমি নির্যাতিতার মায়ের বক্তব্য শুনছি, সেই 4-5% মধ্যে পুলিশ আর দুষ্কৃতী মিলে কত শতাংশ সেটাকে দেখেছো? এই নির্বাচনে দেখো, এই সরকার পুরো পুলিশ নির্ভর, আজ নয়, এদের সংগঠন। তুমি জিজ্ঞাসা করো একটা দলের এমএলএর কথা শোনে, এমপির কথা শোনে, জেলা প্রেসিডেন্টের কথা শোনে, ব্লক প্রেসিডেন্টের কথা শোনে, না পুলিশের কথা শোনে? পুলিশ ধমকায়, এসব এসপিরা, এসডিপিওরা, ওসিরা সব ধমকায় এমএলএ এমপিদেরকে বা তৃণমূলী নেতাদের। তো
তো সুতরাং যাই হোক, ওইটা কিন্তু আমি বলবো ইসি বা সেন্ট্রাল ফোর্স আবার ফেল করেছে। ওই যদি 9 এবং 11 সাল যেটা হয়েছিল সেইটাই করতে হবে। মানুষ সঙ্গে নেই তৃণমূলের, সেটা প্রমাণ করলো, এই ঘটনাটা প্রমাণ করলো। এই ঘটনা প্রমাণ করলো কেন, অনেক কিছুই প্রমাণ করেছে। বিষয়টা হলো যে এরা পুলিশ এবং দুষ্কৃতি নির্ভর এই সরকার বা শাসক দল। কিন্তু দেখো, এটা তোমরা বলছো, অনেকেই বলছেন মানুষ এদের সঙ্গে নেই, কিন্তু মুসলমান এবং একটা বেনিফিশিয়ারি, এটা যদি যোগ করো তাহলে কিন্তু তৃণমূল 40-42 রয়েছে। ওরা পরীক্ষা দিচ্ছে 100-র মধ্যে, তোমরা পরীক্ষা দিচ্ছ 70-এর মধ্যে। তাতেও আমি বলছি, সেটাও বলছি, আমরা তো 39-40%। তো সুতরাং সেখানে ফারাকটা কতটুকু? আর বললাম তো, এই যে দুষ্কৃতি এবং পুলিশ মিলিয়ে যে অগণতান্ত্রিক বন্দোবস্তে বা ব্যবস্থায় যে ভোট, সেই ভোটের তো একটা পার্সেন্টেজ আছে, সেটা সরিয়ে দাও। আর 70%-এর মধ্যে আরও মানুষকে বেরিয়ে আসতে হবে, ভোট দিতে হবে। তাদেরকে বুথে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু বিজেপির। হ্যাঁ, তো নিশ্চয়ই তাই, সেই কাজটা করতে হবে আমাদের। সেটা কিন্তু বিজেপি সফল নয়। করতে হবে তো, যেটা করার সেটা করতে হবে। নির্যাতিতার মা টেলিভিশনে শুনছিলাম, বলছেন যে যারা লক্ষ্মীর ভাণ্ডার নেন তারা একবার ভাবুন আপনার বাড়ির লক্ষ্মীরা সুরক্ষিত কিনা। কতগুলো ক্লাব বলছে যে আমরা পুজোর এই অনুদান নেব না। তাহলে কি এটাও একটা বিষয় হয়ে যাবে আগামী দিনে? এই বিষয়ের ওপর, এই ঘটনার ওপর, এই সরকারের ওপর, এই শাসক দলের ওপর মানুষের যে বিতৃষ্ণা, তারই প্রতিফলন, তারই প্রতিবাদ। কত বড় কথা, আমার কন্যারাই নিরাপদ নয়, তারপর কন্যাশ্রী কিসের? আমার মা লক্ষ্মীরা নির্যাতিতা, তাই নির্যাতিতার মা বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার যারা গ্রহণ করবেন দেখবেন আপনার ঘরের লক্ষ্মীরা, জীবন্ত লক্ষ্মীরা নিরাপদ কিনা। মা দুর্গার পূজায় অনুদান, সেই আমার মা দুর্গারা চোখের জল ফেলছে, লাঞ্ছিতা। বাংলা জুড়ে লোকসভা নির্বাচনের পরপরই কতগুলো ঘটনা ঘটে গেল, সব জায়গাতেই মা দুর্গারা লাঞ্ছিতা। সুতরাং তাই এসবের জন্য যদি তারা অনুদান যারা বয়কট করছেন, সাধুবাদ জানাই তাদের। রাজ্য সরকারের বক্তব্য যে অনুদানটা দেওয়া হয় পুজোতে 50,000 কোটি টাকার উপর একটা অর্থনীতি, সেই অর্থনীতি সচল রাখার জন্যই। বাংলার অর্থনীতিটাকে একদম শেষ করে দিয়ে, বাংলায় শিল্প নেই, বাংলার অর্থনীতি শেষ। এখন তো বোধহয় সেই যা বার, সেই বারে পৌঁছে গেছে। আর তো বোধহয় লোনও আর ধারও বোধহয় করতে পারবে না। কোথায় গিয়ে দাঁড়িয়েছে ধার, কর্জ, তারপরে এই সমস্ত কথা যারা বলে আমি জানি না। তো সেটা কি সেই পুজোগুলো কি হতো না, না পুজোগুলো হবে না? বিষয়টা হলো যে এই অর্থগুলো, আমি এই সমস্ত অর্থ যদি কেউ নেয়, যদি কেউ দেয়, আমি সেসব নিয়ে কখনো কিছু বলিনি। কিন্তু বিষয়টা হলো যে মানুষের চাকরি হচ্ছে কি পার্মানেন্ট বন্দোবস্ত হচ্ছে কি? লক্ষ্মীর ভাণ্ডার, কেন উনি তো 10 লাখ চাকরি রেডি করে রেখেছেন। বিকাশ বাবু, তোমরা এরকম আদালতে গিয়ে সব ওনার মুখে মুখে লাখ লাখ, এসে তো কোনো শেষ নেই। আমি জানি না তাহলে পরে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কেন? তো সুতরাং পার্মানেন্ট স্থায়ী সমাধান এই 13 বছরে কিচ্ছু হয়নি। সেই স্থায়ী সমাধানের কথা আগামী দিনে মানুষ বলা শুরু করেছে। অনেক বেশি মানুষ আগামী দিনে বলা শুরু করেছে। এই যে আরজিকর কাণ্ডটা সামাল দিতে একের পর এক ভুল পদক্ষেপ রাজ্য সরকার নিল কেন বুঝতে পারেনি? পপুলার মুড, পপুলার ওপিনিয়ন, নাকি স্পিন ডক্টরসরা সঠিক তথ্য দেয়নি, সঠিক পরামর্শ দেয়নি, নাকি মাননীয়া নিজেই যা ভেবেছেন সেটাই করেছেন? একটা কথা হলো, মুখ্যমন্ত্রী নিজে যা বোঝেন সেটা বলে দেন, ওনার আশেপাশে যারা থাকেন তারাও সেরকমই, ওনাকে ঘিরে যারা রয়েছে, নয় তারা বলতে ভয় পায়, আর জল উঁচু জল নিচু এই গোছের আর কি বলে না, কিছু যা বলে সেটাকেই ইমপ্লিমেন্ট করা, আর মাস্টার্স ভয়েস। তো সেসবই হয়েছে আর কি। সঠিক খবরাখবর উনি রাখেনও না, পানও না, ওনাকে দেওয়াও হয় না। আর উনি কেউ কিছু পরামর্শ দিলে সেটাকে ভালোভাবে নেন না, গ্রহণ করেন না। অনেকে বলেন উনি শিল্প, কৃষি, আইন শৃঙ্খলা,
সিনেমা, সংস্কৃতি সব বোঝেন। সেটাই তো মানে সবচেয়ে বড়, এই যে সমস্ত কিছু বুঝতে উনি পারেন, কিন্তু সমস্ত কিছু বোঝার যে একটা এক্সপার্টাইজ, সেটা তো নিশ্চয়ই উনি ক্লেম করতে পারেন না যে আমি সব কিছুতেই এক্সপার্ট। এক্সপার্টিজ তার জন্যই যেগুলো ঘটার সেগুলো ঘটছে। ওনাকে তো এর পূর্বে কতজন কত কিছু কত ব্যাপারে বলেছে। উনি didn't pay any heed to all those problems or sayings. আরজি করের মতো হসপিটালে মহিলাদের পৃথক রেস্টরুম নেই, সেভাবে একটা ভালো শৌচাগার পর্যন্ত নেই। মানে এটা না চিন্তার বাইরে। আরজি কর কলকাতা শহরে কোথাও কোনো মফস্বলে কিছু হয় না, হসপিটালগুলোর কি অবস্থা। সব হাসপাতালই ইউ গো অ্যান্ড সি, সবই তো সুপার স্পেশালিটি, মাল্টি স্পেশালিটি। এবং গোছা গোছা পিডাব্লিউডিতে কাগজ জমা রয়েছে সারা রাজ্যের স্কুলের, কলেজের, হসপিটালের, হেলথ সেন্টারের। অথচ এই প্রমাণ লোপাটের জন্যে তাড়াতাড়ি সংস্কারের কাজ। সুপ্রিম কোর্ট এই প্রশ্নটাও তুলেছে আজকে, যথাযথভাবে তুলেছে, ঠিকই তুলেছে। এতদিন ঘুম ভাঙলো না, যখনই ঘটনা ঘটলো তারপরে মানে প্লেস অফ অকারেন্সের আশেপাশে ভাঙতে শুরু করে দিল। এটা নিয়েই তো প্রশ্ন। করা যায় না, করা যায় না। কি মনে হচ্ছে এখানে একজনেরই কাজ নাকি না, এটা আরো এটা লোকজন এটা যুক্ত? কেউই বলছে না, কেউই বলবে না। আমিও ঘটনা ঘটার পর থেকে, তার কারণ মেয়েটির মরদেহ কি একজন তুলে নিয়ে যেতে পারলেন? মেয়েটির মরদেহটাকে কয়েকজন লাগছে নিয়ে যেতে। আর একটা জীবন্ত মেয়ে এবং স্বাস্থ্যবতী ছিলেন, তাকে ওই রকমভাবে বলাৎকার করা, আক্রমণ করা, সারা শরীরে 25টি চিহ্ন পেয়েছে এবং তাকে হত্যা করা একটা মানুষের কাজ। এটা ভাবতেও কষ্ট হয়। আমার তো মনে হয় মেয়েটি হুইসেল ব্লোয়ার হয়ে গেছিল, অনেক কিছু জানতো, তাই ওকে সরিয়ে দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। অনেক কিছুই, যে র্যাকেট যে চক্র, তার অনেক কিছুই জানতো এবং সেটা হয়তো কখনো ফাঁস করে দেবে বলেছিল। হয়তো হয়তো মেয়েটি গাড়িটাকেও বা ভাঙচুর এখন করা হলো দেখিস কেন? সিবিআই থেকে কিছু তদন্তের মধ্যে থেকে বা আগামী দিনে আরও মুখ খুলে কী হতো। এটা টিচিং হসপিটালে ভাবা যায় না। আর বিভিন্ন এই সমস্ত অসামাজিক, অসভ্য, বর্বরচিত সমস্ত র্যাকেট চলে, ভাবা যায় কলকাতার বুকে, আরজি করের মতো হসপিটাল, আরজি করের মতন হাসপাতালে। আমার শেষ প্রশ্ন, যে বিজেপি অনেক দিন বাদে জড়তা কাটিয়ে নেমেছে, এই মোমেন্টাম কি তারা ধরে রাখতে পারবে? নির্বাচন কিন্তু ওটা দূর নয়, দেখতে দেখতে চলে আসবে। রাখতে হবে, রাখা উচিত। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে, সাধারণ মানুষকেও আমি করজোরে বলবো যে আপনারাও কিন্তু আর যাই হোক না কেন, এই সরকার বা এই শাসক দল, এরা পরপর আমাদের আসলে না মেমোরি শর্ট, তো আমরা ভুলে যাই খুব তাড়াতাড়ি। আজকে পুরো শিক্ষা দপ্তরটা মন্ত্রী সহ জেলে। চাল অসৎ উপায়, সেগুলো সমস্ত মানুষের চাল কোথায় চলে গেছে, বিক্রি হয়ে গেছে। চাকরি বিক্রি হয়ে গেছে, খাদ্যমন্ত্রী জেলে, চাকরি বিক্রি হচ্ছেটা কি? এরপরও বাংলার মানুষ, তারা যে মতাদর্শেরই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, তাদের কিন্তু এবার প্রতিবাদ করার চরম সময় এসে গেছে। এক, তাদেরও করতে হবে। আর যাই হোক না কেন, এই দলকে, এই সরকারকে ক্ষমতা থেকে গণতান্ত্রিক বন্দোবস্তের ব্যবস্থায় টেনে নামাতে হবে। সেটা বিজেপি পারবে? এটা পারা উচিত। মানুষ আশাবাদী, মানুষ চায়, মানুষ সেটা একটা আকাঙ্ক্ষা আছে বিজেপিকে ঘিরে। সেটা যদি আমরা সফল না হই, ইতিহাস আমাদের ক্ষমা করবে না, মানুষও আমাদের ক্ষমা করবে না। অনেক ধন্যবাদ তাপসদা, অনেক ধন্যবাদ। এতক্ষণ কথা বলছিলাম প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, বিজেপির বিশিষ্ট নেতা তাপস রায়ের সঙ্গে।